বন্ধুরা, বলা হয়ে থাকে যে আমাদের কথা অস্ত্রের মতো। মানুষ কথা বলার আগে কখনো ভাবে না। তাদের মাথায় যা আসে তাই তারা ব্যবহার করে। কিন্তু আমরা আমাদের কথার পরিণতির কথা ভাবি না। বন্ধুরা, আমাদের কথা খুব শক্তিশালী। এখন আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্ন উঠছে যে আমরা কিভাবে আমাদের কথা দিয়ে কারো জীবন কেড়ে নিতে পারি। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই নিজেদের চারপাশে দেখেছেন যে আমাদের কথা মানুষের ওপর কিভাবে প্রভাব ফেলে। যখন আমাদের মধ্যে ঝগড়া হয়, কারো বাবা মা কাউকে কিছু বলে, কারো স্ত্রী তার স্বামীকে কিছু বলে বা কারো স্বামী তার স্ত্রীকে কিছু বলে, এবং এর পরে কি পরিণতি হয় তা আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। মানুষ আত্মহত্যা করতেও দ্বিধা করে না। একইভাবে আপনি চাইলে আপনার কথাও কাউকে জীবন দিতে পারে। যখন একজন মানুষ দুঃখী, জীবন নিয়ে হতাশ এবং সে কোনো উপায় খুঁজে পায় না, তখন আপনি চাইলে আপনার কথা তাকে একটি নতুন পথ দেখাতে পারে, তার মনে আশার আলো জাগিয়ে তুলতে পারে। আপনার এই কথাগুলোই সেই ব্যক্তির মনে আশার এক নতুন আলো জ্বালিয়ে দিতে পারে। আমরা নিজেদেরকে নতুন উদ্দীপনায় ভরিয়ে তুলতে পারি, এবং এই সবকিছুই কেবল আমাদের কথার মাধ্যমেই সম্ভব হয়। আমাদের কথা অত্যন্ত শক্তিশালী, তাই অনেক চিন্তাভাবনা ও বিবেচনার পরেই আমাদের কথা বলা উচিত। এখন আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে আমাদের কথা, আমরা কি বলছি এবং আমাদের কথার প্রভাব নিয়ে কখনোই ভাবি না। এর পরিণতি কি হবে তা না জেনেই আমরা অকারণে কথা বলি। তাই বন্ধুরা, এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে যারা অসুস্থতায় ভোগেন তারা কখনো ভাবেন না, কখনো বিবেচনা করেন না, এবং সুযোগ পান বা না পান তারা সবসময় প্রস্তুত থাকেন। তাই এই গল্পটি আপনাদের বলতে যাচ্ছে যে আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে আমাদের শান্ত থাকা উচিত, নিজেদেরকে নিয়ন্ত্রণ করা উচিত। কারণ এই পরিস্থিতিগুলো আমাদের বিপদেও ফেলতে পারে, এবং এই পরিস্থিতিতে যদি আপনি কিছু না বলেন তবে তা আপনার জন্যই ভালো হবে। সেই অনেক দিন আগের কথা, এক যুবক নিজের সম্পর্কে খুব সমস্যায় ছিল। সে তার সমস্যা সম্পর্কে জানত। সে জানত যে সে প্রয়োজনের চেয়ে বেশি কথা বলত। সে দিনের আলোতেও বেশি কথা বলত। সে তার সমস্যার সমাধান করতে চেয়েছিল, কিন্তু কোনো সমাধান দেখতে পাচ্ছিল না। একদিন সে জানতে পারল যে তার গ্রামে একজন মহান সন্ন্যাসী এসেছেন, এবং তিনি লোকদের পথ দেখাচ্ছেন। এই সন্ন্যাসী মেয়েটিকে বললেন যে যদি আমি তার কাছে যাই তাহলে হয়তো আমি আমার সমস্যার সমাধান খুঁজে পাব। ছেলেটি তৎক্ষণাৎ দেখল তার উপর একটি অদ্ভুত আলো পড়ছে, যা দেখে সে উঠে দাঁড়াল এবং তার দিকে আকৃষ্ট হয়ে তাকে বলল, হে মহারাজ, আমি নিজের ওপর খুব হতাশ। আমার স্বাস্থ্য ভালো, আমার শরীর ভালো, আমার টাকার অভাব নেই, এবং আমার কোনো শারীরিক বা মানসিক সমস্যাও নেই। কিন্তু আমার সমস্যা হল আমি নিজের ওপর খুব হতাশ থাকি। আমি আমার মনের ওপর অত্যন্ত হতাশ। যখনই আমি আমার বন্ধুদের বা আমার ঘনিষ্ঠ আত্মীয়দের বা আমার পরিবারের সাথে কথা বলি, লোকেরা আমাকে গুরুত্ব দেয় না। আমি যা বলি তাতে তারা কখনো মনোযোগ দেয় না। তারা মনে করে যে আমি তাদের যে উপদেশই দিই না কেন তার কোনো অর্থ নেই। তাই তারা আমার সমস্ত কথা উপেক্ষা করে। তারা হয় এটাকে ঠাট্টা বলে উড়িয়ে দেয়, নয়তো কখনোই গুরুত্ব দেয় না। হে প্রভু, দয়া করে আমাকে বলুন, কেন কেউ আমার কথাকে গুরুত্ব দেয় না? কেন লোকেরা আমার উপদেশকে ঠাট্টা বলে উড়িয়ে দেয়? আমি যা বলি তাতে কেন কারো আগ্রহ নেই? এর কারণ কি? আর এই সমস্যার সমাধানই বা কি? দয়া করে আমাকে বলুন। আজ সকালে ধ্যান সেরে কুটিরে ফেরার পথে আমি বিভিন্ন গাছের ডালে কিছু কাককে বসে থাকতে দেখলাম, কিন্তু এই কাকগুলো কখনই চুপ থাকে না, তারা কাঁ কাঁ করেই চলে। তখন আমি বুঝতে পারলাম এই কাকগুলো কত কথা বলে। আর একটু সামনে এগোতেই আমি একটি ময়ূরের মিষ্টি ডাক শুনতে পেলাম। আমরা সবসময় ময়ূরের এই মিষ্টি ডাক শুনি না। আমরা বেশিরভাগ সময় এটা শুনি যখন বৃষ্টি হতে চলেছে বা বৃষ্টির সম্ভাবনা থাকে। এর মানে হলো তারা সবসময় কাঁ কাঁ করে ডাকে, আর আমরা যদি ময়ূরের দিকে তাকাই, তার ডাক খুব মিষ্টি। সে সঠিক পরিস্থিতিতে এবং সঠিক সময় কথা বলে। একইভাবে আমাদের মানুষ হিসেবেও তার কথা শোনা উচিত। আমাদের নিজেদের কথার প্রতি মনোযোগ দেওয়া উচিত। আমাদের সঠিক সময়ে এবং সঠিক পরিস্থিতিতে কথা বলা উচিত। যখন আমরা সঠিক সময়ে এবং সঠিক পরিস্থিতিতে কথা বলি, তখন আমাদের কথা মানুষের জন্য মধুর সঙ্গীতের মতো কাজ করবে। যদি আমরা ময়ূরের মতো কাঁ কাঁ করতে থাকি, তাহলে লোকেরা আমাদের উপেক্ষা করবে এবং আমাদের কণ্ঠস্বরও পছন্দ করবে না, এবং কেউই আপনার কথাকে গুরুত্ব দেবে না। অন্যদিকে যদি আপনি ময়ূরের মতো সঠিক সময় এবং সঠিক পরিস্থিতিতে আপনার মতামত দেন, তাহলে লোকেরা আপনার কথাকে গুরুত্ব দেবে এবং খুব মনোযোগ দিয়ে আপনার কথা শুনবে। লোকেরা আপনার প্রতি সর্বদা খুশি থাকবে এবং সর্বদা আপনার কথা অনুযায়ী কাজ করবে। অতএব আপনার কথা খুব ভেবেচিন্তে এবং বিজ্ঞতার সাথে ব্যবহার করতে শিখুন। আপনার কথা বিজ্ঞতার সাথে ব্যবহার করুন। যদি আপনি এটি না করেন, তাহলে এই সমাজে আপনার কোনো স্থান নেই। কেউ আপনাকে সম্মান করবে না, কেউ আপনাকে মর্যাদাও দেবে না। মহারাজ, আমি একজন সাধারণ মানুষ। আমি এতটা বুদ্ধিমান নই যে আমি আমার কথা মেপে বলতে পারি। যখনই আমি কথা বলি, আমি কিছু না কিছু বলেই যাই। আমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। আমি যা করছি এবং এর পরিণাম আমার জন্য কি হবে তা আমি জানি না, আর তা নিয়ে আমি কখনো ভাবিও না। আমার এই বকবক করার অভ্যেসটা আমাকে খুব কষ্ট দেয়, কিন্তু আমি চাই লোকে আমাকে সম্মান করুক, আমার মর্যাদা রাখুক, আমার কথাকে গুরুত্ব দিয়ে শুনুক এবং সেই অনুযায়ী কাজ করুক। নিশ্চয়ই মহারাজ,
এমন কোনো সমাধান আপনি আমাকে বলতে পারবেন যা নিজেদের জীবনে প্রয়োগ করার পর লোকেরা আমার কথাকে গুরুত্ব দিয়ে শুনবে এবং আমাকে সম্মান করবে? ছেলেটির কাছ থেকে এই কথা শুনে বৃশ্চিকটি খুব হাসতে লাগল এবং তাকে বলল, যদিও প্রত্যেক মানুষের যে কোনো পরিস্থিতিতে খুব ভেবেচিন্তে কথা বলা উচিত, তার নিজের চিন্তা ও কথার প্রতি মনোযোগ দেওয়া উচিত, কিন্তু মানুষ সবসময় সাবধানে তার জীবনযাপন করে না, যার কারণে সে অনেক ভুল করতে থাকে এবং এমনকি না চাইতেই সে এমন জায়গায় কিছু একটা করে ফেলে যার পরিণাম তাকে পরে ভোগ করতে হয়। কিন্তু তবুও আমি তোমাকে এমন কিছু পরিস্থিতির কথা বলতে যাচ্ছি যেখানে তুমি কিছু বললে নিশ্চিতভাবে অপমানিত হবে এবং লোকেরা তোমাকে গুরুত্ব দেবে না। সুতরাং আমি আপনাকে যে পরিস্থিতিতেই বলবো সেই পরিস্থিতিতে আপনার চুপ থাকা উচিত, যাতে মানুষের মনে আপনার সম্মান ও মর্যাদা বজায় থাকে। যুবকদের প্রথম পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে যখন কোনো বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই এবং সেই বিষয়ে কোনো গুরুতর আলোচনা চলছে, তখন আপনার কখনোই কিছু বলা উচিত নয়। কারণ যখনই এমন কোনো আলোচনা চলে যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই এবং আপনি যদি তার মাঝখানে কিছু বলেন, তাহলে তা আপনার জন্য অপমানজনক হবে, কারণ আপনি সেই বিষয়ে কিছুই জানেন না এবং আপনি সেখানে কিছু আজেবাজে কথাও বলে ফেলবেন। তাই এমন পরিস্থিতিতে আপনার চুপ থাকা উচিত। আমি জানি আপনার কথা বলার অভ্যেস আছে, যার কারণে আপনি আগ্রহের সাথে যে কোনো বিষয় শোনেন। আপনি কোনো বিষয় নিয়ে কথা বলতে চান, কিন্তু আপনাকে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় আপনাকে অপমানিত হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এবং লোকেরা আপনাকে কখনোই গুরুত্ব দেবে না। উদাহরণস্বরূপ, ধরুন কেউ অন্য একজনের সাথে একটি নির্দিষ্ট রোগের জন্য তৈরি একটি ওষুধ নিয়ে আলোচনা করছে, কিন্তু আপনি সেই রোগটি সম্পর্কে কিছুই জানেন না, এমনকি সেই ওষুধগুলো সম্পর্কেও আপনার কোনো ধারণা নেই। এরই মধ্যে আপনি এমন একটি ওষুধ লিখে দিলেন যার সাথে রোগটির কোনো সম্পর্ক নেই। এভাবে আপনি নিজের সুনাম নষ্ট করছেন এবং নিজেকে অপমানিত হওয়ার ঝুঁকিতে ফেলছেন। যখনই এমন পরিস্থিতি তৈরি হয়, আপনার শান্ত থাকা উচিত এবং শান্তভাবে তাদের কথা শোনা উচিত। শোনা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। যখন কেউ আপনাকে তার সমস্যার কথা বলছে বা যখন কেউ এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করছে যা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, তখন আপনার মনোযোগ দিয়ে শোনা উচিত। আপনি যদি তাদের কথার মাঝে বাধা দেন, তবে তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং তারা আপনাকে কখনোই বিশ্বাস করবে না। আপনি যদি তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের বোঝার চেষ্টা করেন, তবে আপনার এবং তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠবে, একটি বন্ধন তৈরি হবে এবং এই সম্পর্কটি খাঁটি হবে, কারণ আপনার ওপর তার সম্পূর্ণ বিশ্বাস জন্মাবে, যেহেতু আপনি তার বলা প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনেছেন, যা তাকে আপনার কাছে একটি ভালো বন্ধু করে তুলবে। তাই এমন পরিস্থিতিতে তোমার শান্ত থাকা উচিত, তোমার চুপ থাকা উচিত, কারণ কিছু না বলেও তুমি একজন ভালো বন্ধু তৈরি করতে পারো। এরপর সন্ন্যাসী ছেলেটিকে পরবর্তী পরিস্থিতিটি ব্যাখ্যা করে বলেন যে এমন একটি পরিস্থিতি আছে যেখানে তুমি যদি চুপ থাকতে শেখো, তার মানে হবে তুমি নিজেকে জয় করেছ, এবং এই পরিস্থিতিটি হল রাগের মধ্যে শান্ত থাকা। আমাদের মানুষের জন্য এটি একটি সমস্যা যে আমরা রাগের মধ্যে শান্ত থাকতে পারি না, বরং রাগের বশে আমরা গালিগালাজ করি, যার জন্য আমরা পরে অনুশোচনা করি, কিন্তু যে রাগ একবার করা হয়ে গেছে তা আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই যখন কেউ রেগে যায়, তখন তোমার শান্ত থাকার চেষ্টা করা উচিত, অথবা যখন তুমি রেগে যাও তখন তোমার শান্ত থাকা উচিত, কারণ যখন আমরা এমন পরিস্থিতিতে গালিগালাজ করি, তখন তা আমাদের বাকি জীবন সাথে থেকে যায়, তা আমাদের অতীতের কারণ হয়ে দাঁড়ায়, তা আমাদের মানসিকভাবে যন্ত্রণা দেয়, তা আমাদের কষ্ট দেয়। রাগ একটি খুব খারাপ জিনিস এবং এমন সময় আমাদের নিজেদের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। ভারত আর আমাদের নিয়ন্ত্রণে নেই, এবং রাগ নিয়ন্ত্রণ করা এমন একটি শিল্প যা শিখতে হয়, কারণ আমরা রাগের ওপর সম্পূর্ণ মনোযোগ দিতে পারি, কাউকে একটি কথাও না বলে, এবং আমাদের ক্রমাগত এর অনুশীলন চালিয়ে যেতে হবে, এবং ধীরে ধীরে এটি আমাদের অভ্যেসে পরিণত হবে, এবং যখন আপনি এটিকে অভ্যেসে পরিণত করতে সফল হবেন, তখন যখনই আপনার রাগ হবে আপনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন, কারোর ওপর রাগ না করে, কাউকে গালি না দিয়ে আপনি শান্ত থাকতে পারবেন। এবং যদি আপনি নিজের মধ্যে এই অভ্যেসটি গড়ে তুলতে চান, তাহলে যখনই আপনার রাগ হবে আপনি কিছু ব্যায়াম করতে পারেন। আপনি এমন কোনো কাজ করতে পারেন যেখানে আপনার সম্পূর্ণ মনোযোগ থাকে, যেমন দৌড়ানো, লাফানো, যাতে আপনার পুরো শরীর ক্লান্ত হয়ে যায় এবং আপনি শান্ত হন, আপনার মনও সম্পূর্ণ শান্ত হয়ে যায়। আপনি আপনার রাগের শক্তিকে একটি সঠিক দিকে চালিত করতে পারেন, এবং একজন বুদ্ধিমান ব্যক্তি এটাই করে, কারণ আপনি নিশ্চয়ই দেখেছেন যে যখন একজন সফল ব্যক্তি শুরুর দিনগুলিতে কঠোর পরিশ্রম করেন, তখন লোকেরা তাকে উপহাস করে, তিরস্কার করে এবং অনেক গালিগালাজ করে,
কিন্তু তিনি সেগুলিতে মনোযোগ দেন না। তিনি নিজের কাজ করে যান এবং তিনি সেখান থেকে নিজের পথ তৈরি করে নেন। একজন জ্ঞানী ব্যক্তি খুব ভালো করেই জানেন কিভাবে নেতিবাচক শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করতে হয়। আমরা খাওয়ার সময় অনেক কথা বলি, কিন্তু সেই সময় আমাদের চুপ থাকা উচিত। সর্বদা নীরবে খাওয়া উচিত। মহাত্মা বুদ্ধ এবং তার সমস্ত অনুগামীরাও শান্ত ও ভালোবাসার সাথে নীরবে খাওয়ার খেতেন। তারা প্রতিটি গ্রাসের স্বাদ উপভোগ করতেন। উপভোগ করুন, এবং যখন আপনি এভাবে খান তখন খাবারের প্রতিটি গ্রাস আপনার শরীরের প্রতিটি অংশে শক্তি যোগায়। কিন্তু আজকাল আমাদের বেশিরভাগই হয় খুব দ্রুত খাবার খাই, অথবা কথা বলতে বলতে বা কিছু শুনতে শুনতে খাই, কিন্তু আমরা কখনোই খাবারের স্বাদ পুরোপুরি উপভোগ করতে পারি না। আর যখন আমরা এভাবে খাই তখন সেই খাবার আমাদের শরীরের প্রতিটি অংশে শক্তি যোগায় না, কারণ সেই খাবার অসম্পূর্ণ থেকে যায়। একবার ভেবে দেখুন যে আগের দিনের মানুষ খুব অল্প খেত, কিন্তু তাদের শরীর সম্পূর্ণ সুস্থ থাকত এবং তারা প্রচুর শক্তি নিয়ে যে কোনো কাজ করত। কিন্তু আজকের সময়ের দিকে তাকালে দেখা যায় আমাদের খাবার জন্যে অনেক কিছু থাকে, কিন্তু আমরা তা ঠিকমতো খাই না এবং বেশিরভাগ মানুষ একটানা খেতেই থাকে। তবুও আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তাদের শরীরে সেই শক্তি থাকে না যা আগের দিনের মানুষের শরীরে থাকত। আর এর সবচেয়ে বড় কারণ হলো আমরা কখনোই খাবার পুরোপুরি খাই না, আমাদের খাবার অসম্পূর্ণ থেকে যায়। তাই আমাদের নীরবে এবং শান্তভাবে খাওয়া উচিত। পাশের ছোট ছেলেটিকে পরিস্থিতিটা বোঝাতে গিয়ে তিনি বলেন, যখন কোনো সভা হয় যেখানে 4 জন লোক বসে কথা বলতে যান, আপনি প্রায়ই দেখবেন যে যখন একজন কথা বলেন তখন বাকি 3 জন মনোযোগ দিয়ে তার কথা শোনেন। এমনই হওয়া উচিত। কেবল তখনই সভাটি সফল হবে এবং আলোচনা আরও এগোবে। কিন্তু যদি সেখানে বসে থাকা ওই 4 জনের মধ্যে একজনও অন্যদের কথার মাঝে বাধা দিয়ে নিজের কথা শুরু করে, তাহলে সভাটি কখনোই সফল হবে না। যে এমনটা করবে তাকে বোকা বলা হবে। যদি আপনার মতামত প্রকাশ করার থাকে, তাহলে অন্য ব্যক্তি কথা শেষ না করা পর্যন্ত নিজের বক্তব্য শুরু করবেন না। অন্য ব্যক্তিকে তার সম্পূর্ণ বক্তব্য শেষ করতে দিন এবং তারপর আপনার মতামত প্রকাশ করুন। এটাই একজন ভালো মানুষ হওয়ার লক্ষণ। আপনাকে অবশ্যই শান্ত থাকতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার বাবা মা আপনাকে কিছু বলেন বা এমনকি চড় মারেন, তাহলে এমন পরিস্থিতিতে আপনার শান্ত থাকা উচিত, চুপ থাকা উচিত এবং তাদের প্রতি সম্মান দেখানো উচিত। তাদের প্রতি আপনার শ্রদ্ধাবোধ থাকা উচিত। আপনি যদি ঠিক সেই জায়গায় আপনার বাবা মায়ের বিরোধিতা করেন, তাহলে তারা আপনার কথা শুনবেন না। যদি তুমি কটু ভাষা ব্যবহার করো, সময়ের সাথে সাথে তোমার রাগ কমে যাবে, কিন্তু তুমি যা বলেছ তা সবসময় তোমার মনে থেকে যাবে, তোমাকে যন্ত্রণা দেবে। এই চিন্তাটা সবসময় তোমার মনে থেকে যাবে, তোমাকে কষ্ট দেবে। তোমার বাবা মাও এই নিয়ে খুব খারাপ অনুভব করবেন। তারা ভাববেন যে তাদের ছেলে আর তাদের কথা শোনে না, তাদের উপদেশ মানে না, কারণ এখন সে উপার্জন করতে শুরু করেছে, সে বড় হয়ে গেছে এবং সব কিছু নিজে করতে চায়। এরকম আরও অনেক কিছু ঘটবে এবং কে জানে কত মানসিক চাপ তৈরি হবে। চুপ থাকাই ভালো, কারণ তোমার বাবা মা তোমার ভালোর কথাই ভাবছেন। তাই এমন পরিস্থিতিতে চুপ থাকো, বাবা মাকে সম্মান করো, কিছু না বলে নিজের রাগ নিয়ন্ত্রণ করো। তুমি চাইলে এমন পরিস্থিতিতে এমন কিছু করতেও পারো যা তোমার মনকে একাগ্র করতে পারে এবং তোমাকে ক্লান্ত করে তুলতে পারে, যাতে তোমার রাগও শান্ত হতে পারে। পরিশেষে তিনি সেই ছোট ছেলেটিকে বলেন যে আমাদের কথা খুব শক্তিশালী, খুব প্রভাবশালী, তাই নিজের কথার প্রতি মনোযোগ দাও, সচেতনভাবে কথা বলো, নিজের কথা নিয়ন্ত্রণ করো এবং নিজের জীবনযাত্রার উন্নতি করো। এমনভাবে করো যেন তুমি যখনই কিছু বলো তা সম্পূর্ণ মনোযোগ দিয়ে বলো। তোমার কথায় যেন কাউকে অপমান করা না হয়, তোমার কথায় যেন কেউ কষ্ট না পায়। সম্পূর্ণ ভালোবাসা দিয়ে তোমার কথা বলো। তোমার বক্তব্য এমনভাবে তৈরি করো যাতে যেই তোমার কথা শোনে সে আনন্দে ভরে ওঠে। তোমার কথা যেন অন্যদের মনে শান্তি আনে এবং তাদের মনকে শান্ত করে। আর এটা তখনই সম্ভব যখন তুমি নিজে তোমার কথার প্রতি মনোযোগ দেবে, তোমার কথার উপর নিয়ন্ত্রণ রাখবে এবং নিজের ঘরের যত্ন নেবে। আর বন্ধুরা, আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি থেকে আপনারা নিশ্চয়ই কিছু না কিছু শিখেছেন। তাই আজকের ভিডিওটি লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, আমাদেরকে এভাবে সমর্থন করার জন্য অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি টিপুন। এমনই আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব নাও ইন্সপায়ারিং টক উইথ অভিজিৎ। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।